সংকট কাটিয়ে বাংলাদেশের সাথে ইতিবাচক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায় ভারত। দুই দেশের জনগণের সম্পর্ককে প্রাধান্য দিয়ে আগাবে ঢাকা দিল্লি সম্পর্ক। ব্রিফিংয়ে এসব কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সংখ্যালঘুদের নিরাপত্তায় উদ্বেগ থাকলেও দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন ভারতের পররাষ্ট্র সচিব। ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে ভারতের সাথে টানাপোড়েন চলছেই বাংলাদেশের। ভারতীয় গণমাধ্যমের নানা উস্কানিমূলক মন্তব্য কিংবা ভারতের বিভিন্ন নেতা ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের মন্তব্যও ছিল নেতিবাচক। এছাড়া আগরতলায় সরকারি হাইকমিশনে হামলা ও বাংলাদেশিদের সেই দেশে চিকিৎসা কিংবা পর্যটনেও চরম বাধার মুখে পড়তে হচ্ছে। এমন সংকটময় বাস্তবতায় গত মঙ্গলবার ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এর ঠিক ৬ দিন পর ঢাকায় ঝটিকা সফরে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঘণ্টাব্যাপী বৈঠক হয় দুই পররাষ্ট্র সচিবের। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিক্রম মিশ্রি। পরে ব্রিফিংয়ে বিক্রম মিশ্রি দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার কথা জানান। সংখ্যালঘুদের নিরাপত্তায় উদ্বেগ প্রকাশ করলেও ড ইউনূস ব্যবস্থা নেবেন বলে আশা তার। অন্তর্বর্তী সরকারের সঙ্গে একযোগে কাজ করবে ভারত। সংখ্যালঘু নির্যাতন, ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনায় হামলা প্রসঙ্গে সরকারকে অবহিত করা হয়েছে। ড মোহাম্মদ ইউনূস দ্রুত ব্যবস্থা নেবে বলে আশা করে দিল্লি। পরে ব্রিফ করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব। জানান, বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়েছে গঙ্গা চুক্তির পাশাপাশি ভিসা জটিলতা ও গণমাধ্যমের বিভিন্ন বিষয়ে। বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। এছাড়াও টেলিফোনে কথা বলেন দুই সরকার প্রধান। এ সময় ভারতে অনুষ্ঠেয় গ্লোবাল সামিটে যোগদানের আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন ড ইউনূস। আলোচনার পর সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশকে রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সমর্থন দেবে ইউরোপীয় ইউনিয়ন। ইইউর ১৯ দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এ সময় ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেছেন তিনি। দুপুর ১২টা থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলায় ইইউর ১৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কেও ইইউ প্রতিনিধিদের সাথে আলোচনা করেন ড ইউনূস। এ সময় বাংলাদেশ সম্পর্কে ব্যাপক আকারে অপতথ্য ছড়ানো হচ্ছে বলেন তিনি। সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন জানান ইইউ প্রতিনিধিরা। এছাড়া বিভিন্ন পরামর্শ ও সুপারিশ জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তারা। Wishes to continue our dialogue with by implementation of relevant recommendations once this being an inclusive and transparent process, and we look to your government, Chief. Good morning. It looks very formal, so I'll say a few rights in your country. Economic part is রোহিঙ্গা সংকট সমাধান এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন। On the technology side, particularly on the corruption fighting. The European Union is committed to supporting Bangladesh's democratic. ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সর্বদা সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ। For those injured during the protests. এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন ডিবিসি নিউজের প্রধান প্রতিবেদক জাকারিয়া আহমেদ। জাকারিয়া, একদিনের সফরে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও পররাষ্ট্র উপদেষ্টার সাথে, যেটা আমরা নিউজেই দেখেছি। এরপর তো তিনি প্রধান উপদেষ্টার সঙ্গেও বৈঠক করেন। তো বৈঠকে কোন বিষয়গুলো আলোচনা হয়েছে? আর আরেকটি প্রশ্ন রয়েছে যে গেল ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ভারতের সাথে টানাপোড়েন চলছে বাংলাদেশের। তো আজকের বৈঠকের পর বাংলাদেশের ভারতের মধ্যকার সম্পর্কের বরফ গলবে কিনা আপনি কি মনে করছেন? যে সেই বরফ গলানোর জন্যই আজকের এই বৈঠক, এবং যদিও এই বৈঠকটি নিয়মিত, তারপরও বর্তমান পরিস্থিতি বিবেচনায় বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের পরে বাংলাদেশ এবং ভারত এই দুই দেশের সর্বোচ্চ কূটনৈতিক পর্যায়ের আজকে এই বৈঠকটি অনুষ্ঠিত হলো, যেখানে আসলে সামগ্রিক পরিস্থিতি নিয়েই পর্যালোচনা হয়েছে। আমরা সকাল থেকেই এই যে পররাষ্ট্র
সচিব পর্যায়ের বৈঠক সেটি আমরা কভার করেছি, আমরা সেখানে ছিলাম, চেষ্টা করেছি সর্বশেষ তথ্য আমাদের যারা দর্শক তাদেরকে জানানোর জন্য। সেখান থেকে আমরা গণমাধ্যম কর্মীরা যেটি জানতে পেরেছি কিংবা বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের টানাপোড়েন শুরু হয় এবং সেই টানাপোড়েন এখন এক ধরনের বলা যায় যে দূরত্ব জায়গায় চলে গেছে। সেই দূরত্ব কমানোর ক্ষেত্রে এই বৈঠক বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিশেষ করে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন, যেখানে তিনি জানিয়েছেন স্পষ্টভাবেই যে দুদেশের পারস্পরিক সম্পর্ক কিন্তু জনগণকে প্রাধান্য দিয়ে হবে, যেটি বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছিল যে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক সেটি অবশ্যই জনগণকে প্রাধান্য দিয়েই হতে হবে। এবং আরেকটি বিষয় তিনি বলেছেন যে দুদেশের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে সেগুলোতে প্রাধান্য দিয়ে দুদেশের সম্পর্ক এগিয়ে যাবে। এবং ভারত বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সেই সরকারের সঙ্গে একাত্মভাবেই কাজ করতে চান, সেটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। তো আমরা আরেকটি বিষয়ে একটু জানাতে চাই যে আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে যে বৈঠক হয়েছে এবং পরবর্তীতে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও তিনি বৈঠক করেছেন এবং বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে যেটি জানানো হয়েছে ভারতকে স্পষ্টভাবেই বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশ বিরোধী কিছু বেশ প্রচারণা অতিরঞ্জিতভাবে ভারতের বেশ কিছু গণমাধ্যমে প্রচার করা হচ্ছে, যেটি একেবারেই কাম্য নয়, যেখানে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করা হচ্ছে। এবং যদি বলা হয় যে নাম ধরেই যদি বলা হয় যে ভারতে একজন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ নামে একজন সাংবাদিকতার নামে বাংলাদেশ বিরোধী অপপ্রচার যেভাবে চালিয়ে যাচ্ছেন সে ব্যাপারগুলোও এখানে বার্তা দেওয়া হয়েছে। ভারত কতটুকু এই ব্যাপারগুলো সমাধান করবে সেটি তাদের আন্তরিকতাই বোঝা যাবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যখন ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক চলছিল তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার দাঁড়িয়ে তিনি বলেছেন যে কেউ বাংলা বিহার উড়িষ্যা দখল করতে চায় যারা, তো এটি যদি হয় তারা কি বসে থাকবেন? তারা বসে থাকবেন না, বরং তারা কি আঙ্গুল চুষবেন না, বরং ললিপপ খাবেন না, এরকম বার্তা তিনি দিয়েছেন। অর্থাৎ তিনি এই ধরনের বক্তব্য কোথায় পেলেন এটা এক ধরনের কিন্তু প্রশ্ন যে বাংলাদেশের কে বাংলা বিহার উড়িষ্যা দখল করতে চেয়েছে। আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশে যদি কোনো ভারতীয় নাগরিক আক্রান্ত হন তারা বসে থাকবেন না। তো এই ব্যাপারগুলো কিছুটা উস্কানিমূলক কিনা সেটি প্রশ্ন থেকেই যায়। অর্থাৎ বরফ গলানোর জন্য যে বৈঠকটি হলো আজকে, অর্থাৎ নতুন সূচনা বা নতুন সম্পর্কের যে সূচনার লগ্নে যে বৈঠক হলো নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচনের জন্য, সেখানে এই ধরনের বক্তব্য কোনো প্রভাব ফেলবে কিনা সেটিও দেখার বিষয়। এবং পাশাপাশি বাংলাদেশের তরফ থেকেও বার্তা দেওয়া হয়েছে যাতে দুদেশের সম্পর্ক বিনির্মাণের ক্ষেত্রে কোনো একটি বিষয় কিংবা কোনো একক ইস্যু যাতে প্রভাব বিস্তার না করে সেদিকে দুদেশের দিক থেকে নজর দেওয়ার জন্য বলা হয়েছে। এবং পাশাপাশি দুই দেশের যে পারস্পরিক সম্পর্ক সেটি এগিয়ে নেওয়ার জন্য দুদেশের পররাষ্ট্র এই যে সম্পর্ক সেটি সমন্বিত রাখার জন্য আলোচনা আরও অব্যাহত থাকবে, এমনটাই আসলে আজকের এই বৈঠক থেকে উঠে এসেছে। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে 11ই ডিসেম্বর ঢাকা থেকে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চের ঘোষণা দিয়েছে বিএনপির 3 সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল। হাসিনা মুক্ত বাংলাদেশে ভারত নানা ষড়যন্ত্র করে সুযোগ নেওয়ার চেষ্টা করছে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। সকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে বিএনপির 3 সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন। চটুল মন্তব্য করে নিজেকে জাহির করার চেষ্টা করছেন। সংবাদ সম্মেলনে সম্প্রতি আগরতলায় বাংলাদেশের উপহাই কমিশনে হামলা, দেশটির গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে কল্পিত সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অপপ্রচার সহ ভারতীয় আগ্রাসনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়। প্রতিবাদে ঘোষণা করা হয় 11ই ডিসেম্বর আগরতলা অভিমুখে লং মার্চের। ভারতের হাই কমিশনে বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকার অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত রাখার দাবিতে 11ই ডিসেম্বর সকাল 8টায় পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ, শান্তিপূর্ণ লং মার্চ আমরা ইনশাল্লাহ আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা যাব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। অভিযোগ করেন হাসিনা মুক্ত বাংলাদেশের নানা ষড়যন্ত্র করে সুযোগ নেওয়ার চেষ্টা করছে ভারত। ভিসাএলসি বন্ধ করায় সম্পর্কের টানাপোড়েনে দেশটির জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে বলে আশঙ্কা করেন তিনি। ভারত ভিসা বন্ধ করছে, এটা স্বাধীন দেশ হিসেবে আমাদের আত্মসম্মানে লাগে, কিন্তু ভারত যদি অনাধিকারের জন্য এই ভিসাটা বন্ধ রাখে
তাহলে ভারতে দুর্ভিক্ষ দেখা দিবে, সব জায়গায় ধর্মঘট হবে, ডাক্তাররা অনশন করবে। সাম্প্রদায়িকতার ব্যাপারে বাংলাদেশ এখনো একটা ভালো অবস্থানে আছে। এটাকে অস্থিতিশীল করা পত্রিকায় লিখিয়ে তারা পারবে না। বাংলাদেশে ভারতীয় অপপ্রচার রুখতে দেশের জাতীয় ঐক্য গড়ে উঠেছে বলেও জানান গয়েশ্বরচন্দ্র রায়। এরকম সময় কিন্তু মানুষের মধ্যে ঐক্য আসে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বিচার বিভাগ ও দুদক, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুদকের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনার সময় দুদক ছিল, আদালত ছিল, কিন্তু বিচার হয়নি। বিচার হয়েছে শুধু বেগম খালেদা জিয়ার। দুদক সংস্কার কমিশনের প্রধান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সময় হয়েছে দুদককে ঢেলে সাজানোর। 9 ডিসেম্বর বাংলাদেশ সহ বিশ্বের 191টি দেশে একযুগে উদযাপিত হয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। এবারের প্রতিপাদ্য দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা। সাত সকালে দুদকের সদর দপ্তরে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। এ সময় দুদক সচিব বলেন, জুলাই আন্দোলনের চেতনায় দুদক প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তরুণ সমাজকে সাথে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এরপর দুদকের আয়োজনে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দুদক সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বিগত সময়ে কর্তৃত্ববাদ চেপে বসেছিল দুদকে। কমিশন ছিল সরকারের আজ্ঞাবহ। দুর্নীতি কমিশন দেশের দুর্নীতি নিয়ন্ত্রণ করবে। এই প্রতিষ্ঠানে যারা নিযুক্ত হন, হোক না রাজনৈতিক দলীয় রাজনৈতিক বিবেচনায় নিযুক্ত হয়েছেন, কিন্তু আপনি যে মুহূর্তে দুদকের চেয়ারম্যান হয়েছেন, দুদকের একজন কর্মী হয়েছেন, আপনার মনে এই বোধটা কেন জন্মায় নাই যে আমার দায়িত্ব হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা? আপনি কেন দুর্নীতি সহায়ক ভূমিকা পালন করবেন? আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন, 15 বছরে শেখ হাসিনার আজ্ঞাবহ ছিল দুদক। দুদক তো ছিল, উচ্চ আদালত ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু হয় নাই বিচার। বিচার কার হতো? খালেদা জিয়ার বিচার। 3 কোটি টাকা ব্যাংকে থেকে 6 কোটি টাকা হয়েছে, ওই টাকা কেউ টাচ করে নাই। সেই জন্য 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরে জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। সেই চোর প্রধানমন্ত্রী, যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াত এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারত না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। দুদকের নেতৃত্ব শূন্য অবস্থা কাটাতে শিগগিরই চেয়ারম্যান কমিশনার নিয়োগ করা হতে পারে বলে জানান আইন উপদেষ্টা। এত বড় বড় দুর্নীতি দেশে হয়েছে, দুদককে অবশ্যই সচল করতে হবে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস বিষয়ে আরও জানতে চেষ্টা করব। আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যুক্ত হয়েছেন ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি আদিত্য আরাফাত। আরাফাত, আইনে দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, তবুও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ আসছে বারবার। আদিত্য, আপনি তো দীর্ঘদিন দুর্নীতি বিরোধী রিপোর্টিং করেছেন, আপনি কি মনে করছেন? শুরুতে জানিয়ে রাখি যে 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও দুর্নীতি দমন কমিশন এই দিবসটি পালন করে থাকে এবং ব্যাপক আয়োজন নিয়ে দুদক এই দিনে বিভিন্ন কর্মসূচি পালন করে এবং এই কর্মসূচিতে দুর্নীতি বিরোধী বিশেষজ্ঞ সহ বিভিন্ন বিশ্লেষকরা এইসব আয়োজনে নানা মত দিয়ে থাকেন দুর্নীতি দমনের ক্ষেত্রে, দুদককে ঢেলে সাজানোর ক্ষেত্রে। তবে এবার যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনাটি সম্পূর্ণ আলাদা এবং এবারের দিবসটি বিশেষ করে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর এবার দুদকের যে আন্তর্জাতিক যে দুর্নীতি বিরোধী দিবস এবং সেই দিবসটি একটু নতুন মাত্রা পেয়েছে এবং সেই কারণে আজকে যে আলোচনা হয়েছে সেখানে দুর্নীতি দমন কমিশনকে বিশেষ করে ঢেলে সাজানোর কথা এসেছে। বিশেষ করে দুদকের প্রতি বেশ কিছু অভিযোগ তুলেছেন আইন উপদেষ্টা এবং দুদক সংস্কার কমিশনের প্রধান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, এবং তারা বলেছেন যে দুর্নীতি দমন কমিশন গত 15 বছরের বিশেষ করে উদাহরণ টানা হয়েছে। তারা বলেছেন যে গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে দুদক আওয়ামী লীগ সরকারের দাসে
পরিণত হয়েছে এমন মন্তব্য এসেছে এবং কি বলা হয়েছে যে দুদক আজ্ঞাবহ একটি প্রতিষ্ঠান। তো এইসব অভিযোগ আসলে অনেক পুরনো অভিযোগ দুদকের বিরুদ্ধে, এবং দুদককে আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে দুদক 2004 সালে দুর্নীতি দমন কমিশন যখন গঠন হয়েছিল এরপর থেকে রাজনৈতিক নানা পট পরিবর্তন হয়েছে, এবং রাজনৈতিক নানা পট পরিবর্তনের সাথে দুর্নীতি দমন কমিশনকে আমরা দেখতে পেয়েছি যে রাজনৈতিকভাবে যে ব্যবহার হওয়া সে বিষয়টি আমরা দেখতে পেয়েছি। এর উদাহরণ আমরা দেখতে পাই যে যখন যে সরকার ক্ষমতায় থাকছে সেই সরকারের মন্ত্রী বা এমপিদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের কাছে কোনো অভিযোগ আসলেও আমরা দেখতে পাই যে সেসব বিষয়ে অভিযোগ বা অনুসন্ধান বা তদন্তের কোনো ব্যবস্থা নেওয়া হয় না, এবং বিরোধী রাজনৈতিক যে নেতাকর্মী বা নেতা বা বিগত সরকারের যারা মন্ত্রী এমপি ছিলেন তাদের বিষয়ে দুদক এক ধরনের সরব অবস্থান দেখতে পাই। তো এইসব জায়গা থেকে দুর্নীতি দমন কমিশন কিভাবে রাজনৈতিক প্রভাবমুক্তভাবে আসলে কাজ করতে পারে সে বিষয়ে আমার আরেকটি বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে আমরা জানি যে দুদক সংস্কার কমিশন আসলে গঠন হয়েছে, তো এই কমিশন সরকারকে যে প্রতিবেদন দেবে তাতে কি দুদক রাজনৈতিক প্রভাবমুক্ত কিংবা স্বাধীনভাবে কাজ করতে পারবে? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বিষয়ে যদি আমি যেহেতু দীর্ঘদিন ধরে দুর্নীতি দমন কমিশন বিট কভার করছি, সে বিষয়ে অতীতের অভিজ্ঞতা বলা হচ্ছে যে যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে তাহলে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক সংস্কারের জন্য যদি কমিশন প্রস্তাবও দিয়ে থাকে, সেক্ষেত্রে যদি পরবর্তী রাজনৈতিক সরকারগুলো বা পরবর্তী সরকার বা এই প্রতিবেদন অনুযায়ী যদি ব্যবস্থা না নেওয়া হয়, দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ না দেয়া হয়, তাহলে সে বিষয়ে আসলে এই কতটুকু কাজ করবে সে নিয়ে প্রশ্ন থেকে যায়। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে আইন অনুযায়ী এখনও দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, কিন্তু সে অনুযায়ী আসলে দুদক স্বাধীনভাবে কাজ করতে পারছে না। দুদকের কর্মকর্তারা বলছেন যে এটি আসলে তাদের উপর দায়িত্ব না, কারণ হচ্ছে যে এককভাবে তাদের উপর দায় চাপালে হবে না, কারণ দুদকের চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগ দেওয়া হয় রাজনৈতিকভাবে। কাজেই দুদকের নেতৃত্বের জায়গাটি যদি ঠিক করা হয় তাহলে দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতার বিষয়েও তারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন বলে দুদকের যারা কর্মকর্তা আছেন তারা সেটি মনে করছেন। আদিত্য, আপনাকে ধন্যবাদ। সারা দেশের বাজারে চলমান সংকটের মধ্যেই সয়াবিন তেলের দাম বাড়িয়েছে সরকার। বোতলজাত ও খোলা সয়াবিন তেল লিটারে ৮ টাকা বেড়েছে। ভোজ্য তেলের দাম নির্ধারণ নিয়ে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, বোতলজাত সয়াবিন তেল লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে, আর খোলা সয়াবিন তেল লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। উপদেষ্টা জানান, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে সরবরাহ সংকট হওয়ায় ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, বাজারে তেলের সরবরাহ ঘাটতি থাকলেও মজুতের ঘাটতি নেই। দেশে বিদ্যমান যে মজুদ তেলের আছে তা যথেষ্টই সন্তোষজনক, মজুদে কোনো ঘাটতি নেই। অনুমানের উপরে ভিত্তি করে যে একটা মজুদ তৈরি হয়, আমরা আশা করি যে আমরা সমস্ত কিছু বাস্তব ভিত্তিকভাবে নির্ণয় করার ফলে এই অনুমান নির্ভর মজুদদারিটা আজকের থেকে ইনশাল্লাহ বন্ধ হবে। আজকে থেকেই ওনাদের সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক করবেন। জনগণকে স্বস্তি দিতে নিত্য প্রয়োজনীয় পণ্যে ব্যাপকভাবে কর ছাড় দিয়েছে এনবিআর। এর ফলে রাজস্ব আদায় কমলেও বাজার পরিস্থিতি সহনীয় হলে আবারও ভ্যাট বাড়ানোর কথা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুর রহমান খান। সোমবার বিকেলে রাজধানীর নিজস্ব ভবনে বিশ্ব ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। জানিয়েছেন, বিগত সময়ে ভ্যাট আদায়ে যে ঘাটতি তৈরি হয়েছে তা আগামী ৬ মাসের মধ্যে পূরণ করা হবে। যে কোনো অনিয়মের বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ করার আহ্বান জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, দেশকে উদ্ধারে সবাইকে এগিয়ে আসতে হবে। কারো বিরুদ্ধে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। জানান, পরিস্থিতি ভালো হলে কর ছাড় কমানো হবে। ব্যবসায়ীদের আস্থায় এনে কাজ করার কথাও জানান। ভ্যাটের হার নির্দিষ্ট হলে কর ফাঁকি কমে, তাই আলোচনা করেই ছাড় কমানো হবে। আমরা ব্যাপক ছাড় দিয়েছি, তারপরেও ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্য হচ্ছে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেছে অনেক, সে কারণে ওনারা আগের প্রাইসে পণ্য সরবরাহ করছেন না। আমরা যে ডিউটি মাফ করে দিলাম, তারপরে ওনারা বলছেন যে এর দাম যেটা আমরা বাণিজ্য মন্ত্রণালয় যেটা ঠিক করে দেওয়া হয়েছে সেটা কম।
আবারও দূষণের শীর্ষে ঢাকার বাতাস। সকাল 8টায় বিশ্বের 126টি দূষিত শহরের মধ্যে বায়ুর মান 305 স্কোর নিয়ে সবচেয়ে খারাপ অবস্থানে ছিল ঢাকা, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রার চেয়ে 45% বেশি। এরপরই আছে মিশরের কায়রো, স্কোর 211। বাতাসের মান নিয়ে কাজ করা সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQ এয়ার এই সূচক তুলে ধরে। মূলত বায়ুর মান 300 পার হলেই দুর্যোগপূর্ণ হিসেবে অভিহিত করা হয়। বায়ুর মানের হিসেবে আজ রাজধানীর সবচেয়ে দূষিত 3 শীর্ষ এলাকা ইস্টার্ন হাউজিং, যার স্কোর 521, পুরান ঢাকার বেচারাম দেউরি, যার স্কোর 473 ও ঢাকার মার্কিন দূতাবাস এলাকা, যার স্কোর 429। গেল বৃহস্পতিবারও দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল ঢাকা। মান আর স্বাদের বৈচিত্র্যে ভরপুর ব্যতিক্রমী এক ভাপা পিঠার খোঁজ মিলেছে নরসিংদীতে, যাকে নিয়ে উন্মাদনায় মেতেছেন ভোজন রসিকরা। এক যুগেরও বেশি সময় ধরে ক্রেতার মন জয় করে সাড়া ফেলেছেন মালেক মিয়া। মুন্সিয়ানার ছাপও কম নয়, যে পিঠার সংমিশ্রণ ঘটেছে 16টির বেশি উপাদানের। হেমন্তের সন্ধ্যা, সময়ের সাথে বাড়ছে শীতের তীব্রতা। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী জেলখানা মোড়েও ভিড় বাড়ে পিঠাপ্রেমীদের। শীতের সময়ে মালেক মিয়ার ভাপা পিঠার দোকান ঘিরে এমন জটলা প্রতিদিনের। পিঠা তৈরিতে 12 বছরের অভিজ্ঞতা তার। মুন্সিয়ানাও কম না। সুগন্ধি আতপ চাল, বাদাম, মুরব্বা সহ অন্তত 16টি উপাদান দিয়ে বিশেষ এক ভাপা পিঠা তৈরি করেন তিনি। ক্রেতারা বলছেন, নগর সমাজে অলিতে গলিতে পিঠার দোকান দেখা গেলেও মালেকের পিঠার স্বাদ অনন্য। স্থানীয়দের পাশাপাশি এখানে ভিড় করেন অন্য জেলার পিঠাপ্রেমীরা। সেজন্য আমি ওনার পিঠা পছন্দ করি। এটা কেমন জানতে চান তাহলে আপনার খেতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই যে এটা কেমন তা বোঝার জন্য। একবার যদি কেউ খায় তাহলে মনে হবে যে এরকম পিঠা হয়তো জীবনে আর ওইরকম ভাবে খাওয়া হয়। অনেক বিখ্যাত পিঠা, শীত যেহেতু শুরু হয়ে গেছে তাই পিঠা খেতে আসছি। 120 টাকা এবারে যাতায়াত ধরবে আমার, বুঝছেন, আমি এই পিঠা খাওয়ার লেগে আইছি। প্রতিটি ভাপা পিঠা 30 টাকা থেকে শুরু করে আকার ভেদে বিক্রি হয় 1000 টাকা পর্যন্ত। লাভের একটা অংশ দান করেন ধর্মীয় প্রতিষ্ঠানে। এই পিঠাগুলি আজকে 12 বছর যাবত ফ্রিজের হিসাবে বিক্রি করি। এই পিঠাটা যদি কেউ বানায় খাওয়ায় তাহলে 50,000 টাকা পুরস্কার দেব। এই পিঠার কামাইটা 3টা ভাগ হয়, মসজিদ মাদ্রাসায় খায় 2 ভাগ, মালেক মামাই নিজে খায় 1 ভাগ। প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত 4 ঘন্টায় অন্তত 30,000 টাকার পিঠা বিক্রি করেন মালেক মিয়া। শীত আরও বাড়লে বিক্রির পরিমাণ 50,000-এ দাঁড়াবে আশাদার। ডিবিসি নিউজ ডেস্ক।